হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার পাথওয়েজ একাডেমি। আজকে আমি তোমাদেরকে ক্লাস 12-এর সেমিস্টার 3-এর একটা টপিক ডিফারেন্টলি অ্যাবেলড চাইল্ড সম্বন্ধে পড়াবো। এর মিনিং, কনসেপ্ট এবং ক্লাসিফিকেশন অর্থাৎ শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা জানবো। তো ধরো তোমাদের শ্রেণীকক্ষে তো অনেক স্টুডেন্ট থাকে, তাই তো, অনেক ছাত্রছাত্রী থাকে। সবাই তো সমানভাবে একই হতে পারে না। কেউ ক্লাসে ফার্স্ট আছে, কেউ মিডিয়াম, কেউ আবার মোটামুটি রেজাল্ট করে পাশ করে। আবার কেউ শারীরিকভাবে তারা অক্ষম হয়ে থাকে, কেউ হুইল চেয়ার করে আসে, কেউ আবার কানে হয়তো একটু কম শোনে, কেউ বা চোখে ভালো দেখতে পায় না। তো সবাই একই ক্লাসরুমের মধ্যে কিন্তু আমরা পড়াশোনা করে থাকি। তো এই যে যারা হুইল চেয়ারে আসে বা যারা কানে একটু কম শোনে বা চোখে হয়তো দেখতে পায় না, তাদেরও কিন্তু পড়াশোনা করার একটা বিশেষ অধিকার রয়েছে। তো এইভাবে শারীরিকগত দিক থেকে যারা একটু অক্ষম তাদেরকেই কিন্তু অ্যাবেল্ট চাইল্ড বা প্রতিবন্ধী শিশু বলা হয়ে থাকে। তো তোমরা দেখবে যে যারা এই রকম ধরনের শিশু হয়ে থাকে তারা কেউ কিন্তু আঁকাতে ভালো হয়ে থাকে, কেউ কিন্তু পড়াশোনায় ভালো হয়ে থাকে, কেউ কবিতাতে ভালো হয়ে থাকে, তাই তো। তো সবসময় যে তারা একটু অক্ষম বলে তাদেরকে কোনো গুরুত্ব দেওয়া যাবে না বা তাদের কোনো শিক্ষার অধিকার থাকবে না বা তাদের কোনো সৃজনশীলতা থাকবে না, এটা কিন্তু হতে পারে না। তারাও মানুষ এবং তাদেরও ভিন্ন ভিন্ন চাহিদা সম্পন্ন করা যেতেই পারে। তো এদেরকেই বলা হয় অ্যাবেল্ট চাইল্ড। এবার চলো দেখে নিই এই অ্যাবেল্ট চাইল্ডের মানেটা কি, এদেরকে অ্যাবেল্ট চাইল্ড বা প্রতিবন্ধী শিশু কেন বলা হয়। এখানে তোমরা স্লাইডে দেখতে পাবে আমি লিখেছি যে যেসব শিশুর শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক ও সংবেদনগত যেমন দৃষ্টি, শ্রবণ ক্ষেত্রে বিশেষ চাহিদা থাকে এবং যাদের শিক্ষার জন্য অতিরিক্ত সহায়তা প্রয়োজন তাদেরকে ভিন্নভাবে সক্ষম শিশু বলা হয়। আমরা কিন্তু এখানে অ্যাবেল্ট চাইল্ড বা প্রতিবন্ধী শিশু কিন্তু বললাম না, আমরা কি বলেছি এখানে ভিন্নভাবে সক্ষম শিশু। কেন বললাম যে তারা হয়তো আমাদের মতো প্রপার দেখতে পায় না, কথা বলতে পারে না, তারা হয়তো হাঁটতে পারে না, তাদের সেই অক্ষমতাগুলো থাকলেও তারা কিন্তু হয়তো কেউ নাচে ভালো, কেউ গানে ভালো, হ্যাঁ, কেউ মিউজিক আইডেন্টিফাই করাতে খুব ভালো, কেউ আঁকাতে ভালো, কেউ হয়তো গল্প বলাতে খুব ভালো। তো তারা একদিক থেকে যদি অক্ষম হয়ে থাকে অন্য দিক থেকেও কিন্তু তারা সক্ষম। তাই আমরা কখনোই এদেরকে অক্ষম শিশু, প্রতিবন্ধী শিশু কিন্তু বা অ্যাবেল্ট চাইল্ড বলবো না, আমরা কি বলবো, ভিন্নভাবে সক্ষম শিশু। বোঝাতে পেরেছি? দেখো, তো তাদের কিছু কিছু ক্ষেত্রে যেহেতু তাদের একটু সমস্যা থাকে সেজন্য তাদের শিক্ষা দেওয়ার জন্য অতিরিক্ত সহায়তা প্রয়োজন, একটু বেশি, অন্যান্য শিশুদের থেকে তাদের একটু বেশি সহায়তা প্রয়োজন পড়াশোনা করানোর জন্য। তো এদেরকেই বলা হয় ভিন্নভাবে সক্ষম শিশু। তারা অন্যদের মতো তারা কিন্তু অন্যদের মতোই সক্ষম, তবে তাদের শেখার পদ্ধতিটা একটু ভিন্ন। হ্যাঁ, তারা কিন্তু আমাদের নর্মাল মানুষদের মতোই মানুষ, তারাও মানে আমাদের মতোই জীবনযাপন করে, কিন্তু তাদের শেখার পদ্ধতিটা আলাদা। আমরা যেভাবে শিখি তাদের শেখার পদ্ধতিটা আলাদা, এই জন্য তাদেরকে ভিন্নভাবে সক্ষম বলা হয়। চলো তাহলে এর ধারণাটা দেখে নিই যে অ্যাবেল্ট চাইল্ড প্রথমত অ্যাবেল্ট চাইল্ডকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে ডিসএবল আর একটা হচ্ছে হ্যান্ডিক্যাপ চাইল্ড। ঠিক আছে, এই দুটো ভাগে আমরা ভাগ করে থাকি। তো প্রথমে আমরা আসি, দেখো, ডিসএবলড চাইল্ড বা প্রতিবন্ধী শিশু। প্রতিবন্ধী শিশু কাকে বলে? যে শিশুর শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক বা সংবেদনগত কোনো সীমাবদ্ধতা থাকে না এবং যার কারণে দৈনন্দিন কাজ বা শিক্ষা গ্রহণে অসুবিধা হয় তাকে ডিসেবলড চাইল্ড বলে। যেসব শিশুর শারীরিকভাবে, মানসিকভাবে এবং বুদ্ধিগতভাবে সীমাবদ্ধতা থাকে। কেন বলা হচ্ছে?
যেসব শিশুদের শারীরিকভাবে কোনো সীমাবদ্ধতা থাকে, মানে ধরো কেউ দেখতে পায় না, কেউ হয়তো কথা বলতে পারে না, কেউ হয়তো কানে শুনতে পারে না, কেউ হয়তো হাঁটতে পারে না, বা কারোর হয়তো হাতটা কাজ করে না, তো তাদেরকে আমরা ডিসেবল চাইল্ড বা প্রতিবন্ধী শিশু বলে থাকবো। কিন্তু বর্তমানে আমাদের এই প্রতিবন্ধী কথাটা বলাও কিন্তু নিষেধ। কেন নিষেধ? এটা খুব একটা শুনতে আমাদের ভালো লাগে না। তাদেরকে মনে হয় আমাদের থেকে তাদেরকে যেন একটা আলাদাতে নিয়ে চলে যাওয়া হয়। সেই জন্য তোমরা একটু নোটিস করে দেবে, তোমরা যখন ট্রেনে ঘুরতে যাও, ওখানে অনেক টয়লেটের বাইরে দিব্যাঙ্গ এই কথাটা লেখা থাকে, বা ট্রেনের সিটে বা কোনো কামরাতে দিব্যাঙ্গ কামরা বলেও লেখা থাকে। তো তাদেরকে আমরা কিন্তু দিব্যাঙ্গ বলেও জেনে থাকি। তো এদের উদাহরণটা কি, যে দেখো যারা দেখতে না পাওয়া শিশু, শুনতে না পাওয়া শিশু, হুইল চেয়ার ব্যবহার করা শিশু, এদেরকেই আমরা ডিসেবলড চাইল্ড বলবো। তো এদের বৈশিষ্ট্য কি? বিশেষ সহায়তা প্রয়োজন হতে পারে এদের। অবশ্যই কেউ যদি কোনো বাচ্চা যদি চোখে দেখতে না পায়, তাকে তো আমি নর্মাল অওয়াজ শেখানো বা তাদেরকে রিডিং পড়তে বলা এটা তো সম্ভব নয়। তাদের জন্য ডিফারেন্ট পড়াশোনা আছে, তাদের জন্য টাচ করে যেই পড়ার অক্ষর চেনানো হয় সেই ব্যবস্থা আছে। তো ওদের শিক্ষা ব্যবস্থাটা আমাদের থেকে হয়তো একটু আলাদা হয়, ঠিক আছে। শেখার গতি এবং পদ্ধতি ভিন্ন হতে থাকে। তো একটা নর্মাল বাচ্চা যেই গতিতে শিখবে, তারা হয়তো সেই গতিতে শিখবে না। একটা শিশু, সে যদি মানসিকভাবে একটু দুর্বল হয়ে থাকে, তাহলে সেই শিশুটা কোনো জিনিস শিখতে যতটা সময় নেবে, একটা নর্মাল বাচ্চা, মানসিকভাবে ঠিক সঠিক বাচ্চা, সুস্থ বাচ্চা, সে তাড়াতাড়ি জিনিসটাকে নেবে। আর তৃতীয় হচ্ছে, উপযুক্ত সুযোগ পেলে স্বাভাবিকভাবেই তারা সফল হতে পারে। তারা যদি নির্দিষ্ট গাইডেন্স পায়, সঠিক পরিচর্যা পায়, সঠিক স্কুল পায়, আর সবার সাপোর্ট পায়, তাহলে তারা আমাদের মতোই অনেক দূর এগিয়ে আসতে পারে, একটা ভালো সাকসেসফুল মানুষ হতে পারে। এরপরে চলো দেখি হ্যান্ডিক্যাপ শিশু কাদের বলা হয়, বা হ্যান্ডিক্যাপ চাইল্ড। পুরনো ধারণা অনুযায়ী যখন কোনো শিশুর প্রতিবন্ধতার কারণে সমাজ, পরিবেশ বা শিক্ষা ব্যবস্থায় অংশগ্রহণে বাধা সৃষ্টি হয়, তখনই তাকে হ্যান্ডিক্যাপড চাইল্ড বলা হয়। একটা গেল প্রতিবন্ধী শিশু, আর একটা হচ্ছে হ্যান্ডিক্যাপড। এই হ্যান্ডিক্যাপটে ধরো, তার আগে আমি একটু উদাহরণটা বলে দিই, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। দেখো বলছে, একজন হুইল চেয়ারে ব্যবহারকারী শিক্ষার্থী যদি স্কুলের র্যাম্প না পায়, তাহলে স্কুলের পরিবেশ তার জন্য একটি হ্যান্ডিক্যাপ বা বাধা হয়ে দাঁড়ায়। আচ্ছা, তোমরা একটু খেয়াল করে থাকবে যারা এখন হাই স্কুলে পড়ো, তোমাদের স্কুলে সিঁড়িও আছে উঠার জন্য বা যাওয়ার জন্য, আবার এরকম ঢালু জাতীয় একটা জিনিস থাকবে পাশাপাশি। কেন রাখা হয়? কারণ সে যাতে তার হুইল চেয়ার বা এইরকম যারা হাঁটতে পারে না, তারা যাতে সেই জায়গাটা দিয়ে সহজেই উঠে ক্লাস অ্যাটেন্ড করতে পারে। তারপরে তোমরা আরেকটা জিনিস নোটিস করবে, যখন যদি তোমাদের ক্লাসে কোনো এরকম হ্যান্ডিক্যাপ জাতীয় কোনো শিশু থাকে, যার হয়তো কথা বলতে একটু অসুবিধা হয়, বা তার পায়ে হয়তো সে হাঁটতে পারে কিন্তু ভালোভাবে হাঁটতে পারে না, একটু খুঁড়িয়ে হাঁটতে পারে, তাদের ক্লাস সব সময় নিচে রাখা হয়, নিচের তলায় রাখা হয়। তাদেরকে কোনো ক্লাস কিন্তু ওপরের তলায় রাখা হয় না। তো এইগুলো কি, স্কুল তাদেরকে সাহায্য করছে, তাদের পাশে দাঁড়াচ্ছে। কিন্তু যখন এই যে পরিবেশ এবং সমাজ এই সাহায্যগুলো করে না, তাদের সামনে একটা বাধা সৃষ্টি করে, তাদেরকে সাপোর্ট করে না, সেটাই হচ্ছে হ্যান্ডিক্যাপড চাইল্ড, বা তাদের সামনে বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেই জন্য তাদেরকে হ্যান্ডিক্যাপড চাইল্ড বলা হয়। এটার গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি কি দেখো। হ্যান্ডিক্যাপড শব্দটি বর্তমানে খুবই কম ব্যবহার করা হয়। এটি অনেক সময় নেতিবাচক ও অসম্মানজনক বলে মনে করা হয়। যেটা আমি তোমাদেরকে বললাম যে প্রতিবন্ধী, হ্যান্ডিক্যাপড, এইগুলো কথাটা খুব একটা ভালো লাগে না শুনতে। ওই জন্য আমরা এখন একটা শব্দ ব্যবহার করি, দিব্যাঙ্গ ব্যবহার করি, ডিফারেন্টলি অ্যাবেলড
ব্যবহার করি, চিলড্রেন উইথ ডিসএবিলিটিস ব্যবহার করি, স্পেশাল নিডস চাইল্ড ব্যবহার করি, তাই তো? তাদেরকে আমরা ওইভাবে ডাকি না, কারণ বললাম যে মনে হয় যেন তাদেরকে কোথাও একটা আমরা কোনায় সরিয়ে দিচ্ছি। তো কখনোই যদি এই রকম সমস্যাজনিত কোনো শিশু বা তোমাদের বন্ধু থাকে, তাদেরকে কখনোই সেইভাবে তোমরা বলবে না। তোমরা কিভাবে বলবে? স্পেশাল নিডস চাইল্ড বলতে পারো, তোমরা চিলড্রেন উইথ ডিসএবিলিটিস বলতে পারো, ঠিক আছে? এবার দেখো, এইসব শিশুদের শুধু এটা তো শারীরিক দিক থেকে গেল, কিছু শিশু তো মানসিক দিক থেকেও তারা দুর্বল হয়, মানসিক দিক থেকেও তাদের পরিচর্যার প্রয়োজন হয়, তাই তো? এবার যারা মানসিক দিক থেকে দুর্বল, তাদের হাত পা সব ঠিক আছে, কিন্তু মানসিক হয়তো ওরা অন্যদের তুলনায় কম শেখে, ওরা অন্যদের তুলনায় হয়তো একটু বেশি বক বক করে, বা হয়তো অন্যদের তুলনায় ওরা খুব রিজার্ভড থাকে, কথা বলে না, এরকম। এগুলো কিন্তু কিছু স্পেশাল চাইল্ডের লক্ষণ। তো এদের জন্য কেন আমরা বিশেষ শিক্ষার প্রয়োজন আছে? দেখো, এরা ব্যক্তিগতভাবে শেখার সুযোগ পাবে। এইসব যারা এরকম শিশু যারা, তাদের ব্যক্তিগতভাবে টিচার রাখা হয়। তোমরা শুনে থাকবে, যারা ক্লাস 11-12 পড়ো তারা হয়তো শুনে থাকবে, এরপরে তোমাদের একটা কোর্স আসে যেটা বিএড কোর্স, যে নর্মাল বাচ্চাদেরকে আমরা পড়ানো, কীভাবে পড়ানো হয়, ক্লাসরুম হ্যান্ডেল করা হয়, এগুলো আমরা শিখি, তাই তো বিএড কোর্সে। কিন্তু আরেকটা বিএড হয়, কি বলো তো? স্পেশাল এডুকেশন বিএড। এটার মধ্যে শেখানো হয় তোমরা কিভাবে এই স্পেশাল চাইল্ডগুলোকে হ্যান্ডেল করবে। একটা স্পেশাল চাইল্ড হ্যান্ডেল করার জন্য একটা টিচার, বা দুটো বা তিনটে স্পেশাল চাইল্ডকে হ্যান্ডেল করার জন্য একটা টিচার, এরকম করে রাখা হয়, যাতে তারা খুব পার্সোনাল কেয়ার নিয়ে তাদেরকে গড়ে তুলতে পারে। তারপরে হচ্ছে আত্মনির্ভরশীলতা বৃদ্ধি, যে তারা যে দুর্বল নয়, তারা যে ভালো মতো করে তারাও সমাজের বুকে দাঁড়াতে পারে, এই আত্মনির্ভরশীলতাটা তাদের মধ্যে জাগরণ করা। সামাজিক অন্তর্ভুক্তি, এইরকম যারা একটু ডিসএবিলিটিসে থাকে, বা হয়তো সামান্যতম ডিসএবিলিটিস যাদের মধ্যে থাকে, তারা না নিজেকে খুব রিজার্ভড করে নেয়, যে আমরা হয়তো আলাদা, মানুষের থেকে আলাদা, মানে সব মানুষের থেকে আমরা হয়তো আলাদা। তখন কি হয়, হয়তো সামান্যতম কাউরির পা হয়তো একটু খুঁড়িয়ে আটে বা বেঁকিয়ে আটে, কোনো এবার স্কুলে স্পোর্টস হচ্ছে, সবাই দৌড়াচ্ছে, সবাই হাঁটছে, সে হয়তো পাচ্ছে না সেইভাবে। তখন তার মনে সংশয়ের দানা বাঁধে যে সবাই করে, আমি পারি না, তাহলে ওরা সবাই ভালো, আমি হয়তো একটু আলাদা ওদের থেকে, আমি হয়তো আমার মধ্যে কোনো কমতি আছে, এগুলো তারা ভেবে থাকে। তো তারা কি হয়, সমাজ থেকে আলাদা হতে শুরু করে, ঘরবন্দি হয়ে যায়। তো এই শিক্ষার মাধ্যমে তাদেরকে সমাজের বুকে আবার ফিরিয়ে নিয়ে আসার একটা চেষ্টা করা হয়। আত্মবিশ্বাস বৃদ্ধি, দক্ষতা বিকাশে সাহায্য করে, তাদের মধ্যে সেলফ কনফিডেন্সটা আনা হয়, যে না, ওরা যদি পারে তোমরাও পারবা, তোমাদের একটু সময় লাগবে কিন্তু তোমরাও কিন্তু পারবে। নেক্সট দেখো, ক্লাসিফিকেশন, আমাদের মানে শ্রেণীবিভাগ, ডিফারেন্টলি অ্যাবেল্ড চাইল্ডের আমরা কটা ভাগে ভাগ করে থাকি। প্রথমেই আছে ফিজিক্যাল ডিসএবিলিটিস, মানে শারীরিকভাবে যারা অক্ষম। দেখো, একটা দেখো ছবি দিয়েছি, সেটা হচ্ছে যে হুইল চেয়ারে বসে আছে। এবার শারীরিকভাবে অবশ্যই যারা হাঁটতে পারে না, তারাই শারীরিকভাবে, বা যাদের হাত কাজ করে না, বা তোমার হচ্ছে কথা বলতে পারে না, তো তারা ফিজিক্যালি ডিসএবিলিটিস তাদের বলে, শারীরিকভাবে। সেকেন্ড আছে দেখো ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, মানে যারা দৃষ্টিহীন যারা, যেসব বাচ্চা বা যেসব মানুষ দৃষ্টি নেই, দৃষ্টিহীন, তাদেরকে ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট বলা হয়। তারপর আসছে হিয়ারিং, যাদের কানে শুনতে অসুবিধা হয়, হয়তো অল্প শোনে বা একদম শুনতে পায় না। থার্ড হচ্ছে ইন্টেলেকচুয়াল, মানে বুদ্ধিগত ডিসএবিলিটি, মানে খুব পড়ছে কিন্তু মাথাতেই থাকছে না তাদের, হয়তো তারা 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টায় পড়েই যাচ্ছে, কিন্তু মাথায় সে কিছু রাখতে পারছে না। আজকে যদি একটা টপিক পড়ানো হয়, তাকে বোঝানো হলো, পড়ানো হলো, সে মুখস্থ করলো, সে লিখেও দিল, কিন্তু কালকে গিয়ে আমি যদি সেই টপিকটা নিয়ে কথা বলি, তাহলে সে কিন্তু সেটা ভুলে যায়।
থার্ড হচ্ছে লার্নিং ডিসেবিলিটিস। লার্নিং ডিসেবিলিটিস হচ্ছে ধরো সে পড়াশোনা করছে কিন্তু তার কিছু মাথায় থাকছে না। আর লাস্ট হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, ASD। যেসব বাচ্চারা সোশ্যাল ইন্টারাকশন, কমিউনিকেশন ইত্যাদি কে এড়িয়ে চলে, যারা সোশ্যালি এঙ্গেজড হতে চায় না, তারা ভয় পায়, তাদের বিরক্ত লাগে সোশ্যালি এঙ্গেজড হতে, ঠিক আছে, তো তাদেরকেই ASD বলা হয়ে থাকে। তো এটাই হচ্ছে আমাদের ডিফারেন্টলি অ্যাবেলড চিলড্রেন এর ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগ। তো এরপরেও আমাদের আরও এটার সম্বন্ধে আমরা আরও ডিটেলসে আমরা জানবো যে কোনটাকে কি বলে, তাদের উদাহরণ কি, তাদের বৈশিষ্ট্য কি, হ্যাঁ কীভাবে তাদেরকে শিক্ষা দেওয়া হয়, এইগুলো আমরা পরের ভিডিওতে অবশ্যই আলোচনা করব। ততক্ষণ তোমরা আমাদেরকে ইউটিউব এবং ফেসবুকে ফলো করতে ভুলো না এবং আমাদের পাশে থেকো। থ্যাংক ইউ।